এই যে ছেলেটিকে দেখছেন, এই ছেলেটির নাম হচ্ছে নেথান। নেথান দেখতে স্বাভাবিক হলেও তার ব্রেন ছিল একদম কম্পিউটারের মতো। সে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক শত অঙ্কের সমাধান করে দিতে পারে। এমনকি যে কোনো কঠিন অঙ্ককেও সে এতটা সহজভাবে সলভ করতে পারে যেটা কোনো কম্পিউটারের সাহায্যেও সম্ভব নয়। সে ছিল পৃথিবীর সবচাইতে জিনিয়াস বাচ্চাগুলোর মধ্যে একজন, যে কিনা অঙ্ক দিয়েই করেছিল বিশ্বজয়। তবে তার জীবনের গল্পটা এতটা সহজ ছিল না। ছোটবেলাতেই বাবার মৃত্যু, মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি এবং নিজের ভেতরে থাকা মানসিক সমস্যাকে জয় করে বিশ্ববিখ্যাত একজন গণিতবিদ হওয়া মোটেও কোনো সহজ কথা নয়। তবে এই অসম্ভবকে সম্ভব করতে তাকে কি করতে হয়েছিল, আর কিভাবেই বা সে তার মানসিক সমস্যা নিয়েও হাজার হাজার গণিতবিদকে পেছনে ফেলে বিশ্বসেরা হয়েছিল, সেটা দেখলে আপনারাও আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবনযুদ্ধে হার না মানা একজন গণিতবিদের গল্প থেকে। এ ধরনের মানুষের ব্রেইনের গঠন স্বাভাবিক মানুষের চাইতে কিছুটা আলাদা হয়, কারণ সাধারণ মানুষের মস্তিষ্ক কাজ করার জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, একজন প্রোডিজির মস্তিষ্কের জন্য তার চাইতে প্রায় কয়েক গুণ বেশি অক্সিজেনের প্রয়োজন। স্টিফেন হকিং, আইনস্টাইন, নিকোলা টেসলা এবং নিউটনের মতো মানুষেরাও প্রোডিজির অন্তর্ভুক্ত ছিল, তাই তাদের মেধাও ছিল বাকিদের চাইতে অনেক বেশি আলাদা। তবে নেথান তার বাবাকে সবচাইতে বেশি ভালোবাসত, এমনকি তার মনের কথাও সে তার বাবার কাছে শেয়ার করত। তো একদিন যখন নেথানের বাবা নেথানকে স্কুল থেকে নিয়ে বাড়িতে ফিরছিল, তখন নেথান চুপচাপ সেখানে বসেছিল। তখন তার বাবা তাকে বলে যে নেথান যেমনই হোক না কেন, সে এবং নেথানের মা সারা জীবন নেথানকে ভালোবেসে যাবে, এমনকি যে কোনো পরিস্থিতিতে তারা নেথানের পাশে থাকবে। তো এসব কথা বলতে বলতেই হঠাৎ করে সেখানে অনেক বড় একটি গাড়ি চলে আসে, আর সেই গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে নেথানের বাবা সেখানেই মারা যায়। তবে নেথান যেহেতু একটু অন্যরকম ছিল, তাই সে এখানে কি করবে কিছুই বুঝতে পারছিল না। বাবার মৃত্যুতে নেথান যেন একদম স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তার ভেতরে থাকা ইমোশন বাহির থেকে বোঝাই যায় না। এদিকে নেথানের বাবার মৃত্যুতে তার মা প্রচন্ড রকমের ভেঙে পড়েছিল, কারণ এই পৃথিবীতে নেথানের বাবা ছাড়া তার আপন বলতে আর কেউই ছিল না। তাই সেই মুহূর্তে সে একদম দিশেহারা হয়ে পড়েছিল। নেথানের মায়ের নাম ছিল জুলি। তো তার হাজবেন্ড তাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর সে তার একমাত্র ছেলে নেথানকে নিয়ে কোনো মতে তার জীবন পার করতে থাকে। আর নেথানের বাবা না থাকায় নেথান আগের চাইতেও আরো অনেক বেশি চুপচাপ হয়ে যায়, এমনকি সে তার মায়ের সঙ্গেও খুব একটা কথা বলতো না। তাই তার মা অনেকটাই একা হয়ে পড়েছিল। তো এভাবেই একদিন নেথান তার রুমে বসে অঙ্ক করছিল। এরপর তার মা যখন সেখানে আসে, তখন সে দেখতে পায় যে নেথান এখানে নানা ধরনের অঙ্ক করছে, যেগুলো মূলত তার বয়সী বাচ্চাদের করা কখনোই সম্ভব নয়। যেখানে এখন শুধুমাত্র তার যোগ বিয়োগ গুণভাগ এগুলো শেখার কথা, সেখানে এখন সে কিনা নানা ধরনের সূত্র ব্যবহার করে অঙ্ক করছে। তবে তার মা ভাবছিল যে সে হয়তো এমনি অঙ্কগুলো লিখছে। তাই সে এখানে নেথানকে জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে অঙ্ক করতে হেল্প করতে পারি? কিন্তু নেথান তাকে সঙ্গে সঙ্গেই মানা করে দেয়। সে বলে, তুমি এগুলো পারবে না মা, কারণ আমি এই অঙ্কগুলো অনেকদিন ধরেই প্র্যাকটিস করছি। নেথানের কথা শুনে তার মা জুলিও বুঝে যায় যে সে আসলে এই সমস্ত অঙ্ক বুঝবে না, কারণ সে অঙ্কে অনেক বেশি কাঁচা ছিল। এমনকি স্টুডেন্ট লাইফে সে অঙ্কতেই সবচাইতে কম নাম্বার পেত। তবে তারপরও সে নেথানের সঙ্গে নানা বিষয়ে কথা বলার চেষ্টা করে। সে চায় যে তার ছেলে তার সঙ্গে মন খুলে কথা বলুক, তার ভালো লাগা এবং খারাপ লাগার বিষয়গুলো সে তাকে জানাক। কিন্তু নেথান সবসময় তার নিজের কাজেই ব্যস্ত থাকে। তবে নেথানের বাবার সঙ্গে নেথানের সম্পর্কটা কিন্তু এমন ছিল না। নেথানের বাবাও তার মতো অঙ্কে অনেক জিনিয়াস ছিল, তাই সেই মূলত নেথানের কথাবার্তা, আচার আচরণ এই সমস্ত বিষয়গুলো একটু ভালো করেই বুঝত এবং ঠিক সেভাবেই তার সঙ্গে মেশার চেষ্টা করত। কারণ নেথানের কথাবার্তায় সবসময় অঙ্ক এবং প্যাটার্নের মতো জিনিসগুলো থাকতো, যেটা নেথানের কাছেও অনেক ভালো লাগতো। আর তাই নেথান একমাত্র তার বাবার সঙ্গে এতটা ফ্রি হতে পেরেছিল। এমনকি তার মনের যত কথা আছে সেটা সে তার বাবাকেই বলতো। তবে অল্প কিছুদিনের মধ্যে নেথানের মা একটি বিষয় ভালোভাবেই বুঝতে পারে যে নেথানের প্রোডিজি হয়তো গণিতের দিক দিয়ে রয়েছে, তাই তাকে ভালো একটি স্কুলে দেওয়া উচিত। সেখানে দিলে হয়তো নেথান ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে। তাই জুলি তাকে তাদের শহরের বাইরের একটি স্কুলে নিয়ে যায়, যেখানে ম্যাথ বিষয়ক বেশ কিছু ভালো ভালো টিচার রয়েছে। তো সে স্কুলে যাওয়ার পর তাদের সঙ্গে পরিচয় হয় হামফ্রেজ নামক একজন টিচারের, যে কিনা ছিল একজন গণিত বিষয়ক টিচার। হামফ্রেজও একসময় গণিত বিষয়ে একজন জিনিয়াস ছিল। আশেপাশের সব জায়গাতে তার অনেক খ্যাতিও ছিল, কিন্তু তার শারীরিক কিছু রোগের কারণে সে অনেক বেশি অক্ষম হয়ে পড়ে। এমনকি সে ঠিক মতো চলাফেরাও করতে পারে না, তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। এজন্য সে অনেক জায়গাতে অনেকবার অবহেলার শিকার হয়েছে। তাছাড়া সে স্কুলে চলাফেরা করার সময়ও অনেকবার পড়ে যায়। এতে স্টুডেন্টরাও তাকে নিয়ে অনেক হাসাহাসি করে। হামফ্রেজ এখানে নেথান এবং তার মাকে
তার জীবনের এই সময়ের মতো এরকম চুপচাপ থাকতেই পছন্দ করে। এরপর প্রিন্সিপাল আরো বলে যে তারা নিথানের মতো এরকম ব্রিলিয়ান্ট বাচ্চা খুব কমই দেখেছে, তাই তারা নিথানকে নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কম্পিটিশনে যেতে চায়। নিথান হয়তো ভবিষ্যতে অনেক ভালো করবে, কিন্তু নিথানের মা জুলি এখানে অনেক বেশি নার্ভাস ছিল, কারণ তার ছেলেকে নিয়ে তার অনেক দুশ্চিন্তা যে তার ছেলে তো কারো সঙ্গে ঠিকমতো কথাই বলে না, সে কি আসলেই বড় কিছু করতে পারবে। টিচাররা তখন নিথানের মাকে ভরসা দেয়। এরপর হামফ্রেজ তার সঙ্গে করে নিথানকে নিয়ে বাইরে চলে আসে, আর কিছুক্ষণ পর তারা একটি জায়গাতে এসে দুজন মিলে প্রায় অনেক সময় যাবৎ চুপচাপ বসেছিল। তবে কিছুক্ষণ পরেই নিথান এখানে হামফ্রেজকে বলে, আপনার এভাবে হাঁটাচলা করতে খুবই কষ্ট হয় তাই না? হামফ্রেজ তখন তাকে বলে, বাহ, তুমি কথা বলতে পারছো। যেভাবে চুপচাপ সেখানে বসেছিলে আমি তো ভেবেছি তুমি কথাই বলতে পারো না, আর যদি কথা বলতেই পারো তাহলে এত চুপচাপ থাকার মানেটা কি শুনি। নিথান তখন তাকে বলে, আমার সুপার পাওয়ার রয়েছে। হামফ্রেজ বলে, তাহলে নিশ্চয়ই তুমি উঠতে পারো তাই না? নিথান বলে, না। হামফ্রেজ তখন তাকে বলে, সুপার পাওয়ার তো তোমার অবশ্যই রয়েছে, সেটা হচ্ছে ম্যাথের সুপার পাওয়ার। এরপর হামফ্রেজ নিথানের সঙ্গে ফ্রেন্ডশিপ করার জন্য তাকে বলে, তুমি কি জানো, আমিও তোমার মতো অঙ্ক করতে অনেক পছন্দ করি, আর এতগুলো বছরে আমি কিন্তু অঙ্কের নানা ধরনের ম্যাজিক শিখেছি। তাই সেই ম্যাজিকগুলো যদি তুমি শিখতে চাও তাহলে আমার সঙ্গে তুমি এখন হ্যান্ডশেক করবে, ঠিক আছে? এই বলে হামফ্রেজ নিথানের দিকে তার হাত বাড়িয়ে দেয়, আর নিথানও হামফ্রেজের সঙ্গে হ্যান্ডশেক করে, অর্থাৎ হামফ্রেজকে তার ভালো লেগেছে। এরপর হামফ্রেজ নিথানের সঙ্গে একদম বন্ধুর মতো হয়ে যায় এবং তাকে নানাভাবে ম্যাথের বিভিন্ন কৌশল শেখাতে শুরু করে, আর সে তাকে ম্যাথ করাতে করাতে অলিম্পিক কম্পিটিশনের কথা বলে। আর এই কম্পিটিশন সম্পর্কে সে নিথানকে ধারণা দেওয়ার জন্য বলে, ম্যাথের অলিম্পিক কম্পিটিশনও ঠিক অন্যান্য গেমের মতো, যেখানে ব্রেনকে কাজে লাগিয়ে জিততে হয়। তাই তুমি যদি এখন থেকে অলিম্পিকের প্রস্তুতি নিতে থাকো তাহলে অবশ্যই তুমি একদিন আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে এবং পুরো পৃথিবীর সামনে তুমি তোমার অঙ্কের ম্যাজিকগুলো দেখাতে পারবে। তো এই অঙ্কের ম্যাজিকের কথা শুনে নিথান এই ম্যাথ অলিম্পিক বিষয়টি সম্পর্কে রিসার্চ করতে শুরু করে। সে এ বিষয়ে বিভিন্ন বই এবং ইন্টারনেটে বিভিন্ন ভিডিও দেখতে শুরু করে এবং জানতে পারে যে কিভাবে এই ম্যাথ কম্পিটিশনে যাওয়া যায়, আর সেখানে কিভাবেই বা ব্রেনকে কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হতে হয়। এভাবেই নিথান ম্যাথের সঙ্গে পুরোপুরিভাবে জুড়ে যায়। তার ব্রেনে সবসময় শুধু ম্যাথে কাজ করতে থাকে, এমনকি সে তার স্বাভাবিক জীবনের প্রতিটি কাজে ম্যাথের ব্যবহার করত। প্রতিদিন সকালবেলা তাকে ত্রিভুজ আকৃতির খাবার না দিলে সে খেতই না, এবং তার প্রত্যেকটি খাবার হতে হতো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মূলত বলা হয় সেই সমস্ত সংখ্যাগুলোকে যেগুলোকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আর নিথানের এই সমস্ত অঙ্ক বিষয়ক খাবার জোগাড় করতে নিথানের মায়ের অনেক কষ্ট হয়ে যেত, কারণ সে তো এমনিতেই অঙ্ক বুঝতই না। তার উপর আবার যদি মৌলিক সংখ্যাতে কোনো ভুল হয়ে যায় তাহলে নিথান সেই খাবার খেতই না। এরপর প্রায় কয়েক বছর সময় পার হয়ে যায়। আমরা বর্তমান সময়ে নিথানকে দেখতে পাই। নিথানের বয়স এখন 15 বছর, কিন্তু তার বয়স বাড়লেও সে ঠিক আগের মতোই রয়েছে। সে এখনো একদম চুপচাপ থাকে, এমনকি সে কারোর সঙ্গে মেশেও না। এতগুলো বছর স্কুলে লেখাপড়া করেও তার এখন পর্যন্ত কোনো বন্ধুও নেই। আর হামফ্রেজ এখনো তাকে ম্যাথ শেখানোর ট্রেনিং দিয়ে যাচ্ছে। তবে এখন তার এই ম্যাথ অলিম্পিক কম্পিটিশনের বেশি দিন বাকি নেই, তাই হামফ্রেজও তাকে পুরোপুরিভাবে প্রস্তুত করার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এরপর একদিন নিথানের কাছে হামফ্রেজ প্রচুর পরিমাণে প্রশ্নপত্র নিয়ে আসে, আর সে নিথানকে জানায় যে এগুলো আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিক কম্পিটিশনের এজেন্সি থেকে পাঠানো হয়েছে, আর আজকে এই প্রশ্নের উত্তরগুলো এজেন্সিতে জমা দিতে হবে। যদি নিথান এই সমস্ত ম্যাথগুলোকে সলভ করতে পারে তবেই তাকে অলিম্পিক কম্পিটিশনে সিলেক্ট করা হবে। আর এই সমস্ত প্রশ্নগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেটার উত্তর শুধুমাত্র ব্রেনকে কাজে লাগিয়েই দেওয়া সম্ভব। তবে এই সমস্ত বিষয় জানতে পেরে নিথান এখানে একটি কথাও বলে না। সে চুপচাপ প্রশ্নগুলোকে হাতে নিয়ে সেগুলোকে দেখতে শুরু করে, আর কিছুক্ষণ পরে সে ম্যাথগুলোকে সলভ করতে শুরু করে। কিন্তু তার টিচার হামফ্রেজ তার পাশেরই একটি চেয়ারে বসে তার পরীক্ষার দিকে নজর রাখছিল এবং কোক খাচ্ছিল, তাই কোক খাওয়ার শব্দে বারবার তার মনোযোগ নষ্ট হচ্ছিল। কিন্তু নিথান যেহেতু খুবই কম কথা বলে তাই সে এই বিষয়টিও তার টিচারকে বলে না যে শব্দের কারণে তার সমস্যা হচ্ছে। তবে তারপরও সবকিছু উপেক্ষা করে নিথান সেখানে পরীক্ষা দেয়। আর পরীক্ষা শেষ হলে হামফ্রেজ নিথানকে নিয়ে একটি মাঠে আসে। সে নিথানকে অলিম্পিক কম্পিটিশনের ব্যাপারে নানা বিষয়ে বোঝাতে থাকে। তবে নিথান জানতে চায় যে আজকে সে যে পরীক্ষাটি দিয়েছে এটার রেজাল্ট কবে দেওয়া হবে। হামফ্রেজ বলে যে 1 সপ্তাহের মধ্যে। এই 1 সপ্তাহের মধ্যেই জানা যাবে যে নিথান সিলেক্ট হয়েছে কিনা। তবে এখানে হাঁটতে হাঁটতেই হামফ্রেজ অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, তাই সে একটি মেডিসিন খেয়ে সেখানেই শুয়ে পড়ে। এরপর সে নিথানকে বলে, তুমি যদি সত্যিই অলিম্পিক জিততে চাও
তাহলে এখন থেকেই তোমাকে সবার সঙ্গে মেশার চেষ্টা করতে হবে, এমনকি প্রত্যেককেই তোমার বন্ধু বানাতে হবে, তোমার মনের কথা শেয়ার করতে হবে। তবে নেথান তখন তাকে বলে, আপনি তো ম্যাথে অনেক জিনিয়াস, তাহলে আপনি কেন অলিম্পিক কম্পিটিশনে যাননি? হামফ্রেজ তখন তাকে বলে, তোমার লাইফ এবং আমার লাইফ পুরোপুরিভাবে আলাদা, সবার জন্য সবকিছু চাইলেও সম্ভব নয়, বুঝেছ? দেখতেই তো পেলে কিছুক্ষণ হাঁটার পরে আমার অবস্থা কেমন হলো। তাই ছোটবেলা থেকে এত বড় স্বপ্ন আমার ছিল না, কিন্তু এখন আমার অনেক বড় একটা স্বপ্ন আছে, সেটা এই ডিশটি খেত। কারণ এই ডিশে থাকা 47 নম্বর এবং 7টি প্রন বল, এর দুটোই ছিল প্রাইম নাম্বার, অর্থাৎ মৌলিক সংখ্যা। এরপর জুলি 47 নম্বর ডিশটি অর্ডার করলে সেই কর্মচারী জুলিকে বলে, ম্যাম আপনি তো 47 নম্বর ডিশটি অর্ডার করেছেন, যেখানে আপনি বলছেন 7টি প্রন বল থাকার কথা, কিন্তু সেখানে তো 6টি রয়েছে। জুলি তখন তাকে বলে যে এটা আমি জানি, আসলে আমি যার কাছ থেকে প্রতিদিন খাবার নিয়ে যাই সে আমার ছেলে নেথানের সম্পর্কে জানে, তাই সে নিজে থেকে আমাকে প্রাইম নম্বর মিলিয়ে খাবার দিয়ে দেয়। 47 নম্বর ডিশে 6টি প্রন বলের সাথে সে আমাকে আরও একটি প্রন বল দিয়ে দেয়। তবে সেই কর্মচারীও অঙ্কে খুব একটা ভালো নয়, তাই সে ভেবেছিল যে জুলি হয়তো বেজোড় সংখ্যার খাবার নিতে চায়। এ কারণে সে তাকে বলে, ম্যাম আপনি চাইলে আমাদের 48 নম্বর ডিশটি নিতে পারেন, যেখানে 9টি প্রন বল রয়েছে। আমি নতুন এসেছি তো, তাই আমি চাইলেও আপনাকে বাড়তি কিছু দিতে পারবো না। এরপর জুলি সেই কর্মচারীকে প্রাইম নম্বর সম্পর্কে বলার চেষ্টা করছিল, যাতে করে সে প্রাইম নম্বরের কোনো একটি ডিশ তাকে দিতে পারে, কিন্তু সে নিজেও যেহেতু অঙ্কে অনেক কাঁচা ছিল, তাই তাকে এই বিষয়টি বোঝাতে গিয়ে নেথানের মা অনেক বিভ্রান্তিতে পড়ে যায়। তাই উপায় না পেয়ে সে 48 নম্বরের ডিশটি নিয়েই চলে আসে। আর সে সেটা যখন নেথানের হাতে দেয়, তখন নেথান বলে, এটা তো প্রাইম নম্বরের কোনো ডিশ নয় মা, আমি এই খাবার খাবো না। নেথানের মা তাকে প্রথমে বুঝিয়ে বলার চেষ্টা করে, কিন্তু নেথানিতে রেগে গেলে তার মাও এই প্রথমবারের মতো তার উপর প্রচন্ড রেগে যায়। আর সে তাকে বলে, আমি তোমাকে যা এনে দিয়েছি তাই খেতে হবে, তুমি কি জানো তোমার এসব কর্মকাণ্ডের জন্য আমাকে কতটা লজ্জায় পড়তে হয়? জুলির এমন ব্যবহারে নেথান খুবই কষ্ট পায়, আর সঙ্গে সঙ্গে এখানে তার বাবার কথা মনে পড়ে যায়, যে তার বাবা তাকে কতটা আদর ভালোবাসা দিয়ে খাওয়াতো এবং তাকে সব সময় কতটা খুশিতে রাখত। সে প্রাইম নম্বর ছাড়া খেতে না চাইলে তার বাবা তাকে হাসানোর জন্য তার নাকের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই ঢুকিয়ে তার খাবারগুলোকে প্রাইম নাম্বার বানিয়ে দিত, কারণ সে তো নিজেও ছিল অঙ্কের জিনিয়াস, তাই সে এসব বিষয়গুলো খুব ভালোভাবেই বুঝে যেত। এরপর দেখতে দেখতেই প্রায় 1 সপ্তাহ সময় পার হয়ে যায়। হামফ্রেজের কাছে নেথানের পরীক্ষার রেজাল্ট চলে আসে, তাই হামফ্রেজ তখন সোজা নেথানদের বাড়িতে চলে আসে। আর সে নেথান এবং তার মাকে জানায় যে নেথান ম্যাথ অলিম্পিকের জন্য সিলেক্ট হয়ে গিয়েছে। জুলিতে এতে খুশির কোনো সীমাই থাকে না, সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে খুশিতে হামফ্রেজের সঙ্গে অনেক হাসাহাসি করছিল এবং হামফ্রেজকে খাবার খাওয়ানোর জন্য অস্থির হয়ে পড়ছিল, কিন্তু নেথানের কেন যেন বিষয়টি মোটেও ভালো লাগছিল না। তাই সে তার টিচার হামফ্রেজকে বলে, আমার এখন পড়তে হবে, আপনি কি তাহলে চলে যাচ্ছেন? হামফ্রেজ বলে, কষ্ট করে এতটা দূরে এসেছি, একটু চা খেয়ে যাই। কিন্তু একথা শুনে নেথান সোজা তার রুমে চলে যায়। এরপর জুলি এবং হামফ্রেজ যখন কথা বলছিল, তখন নেথান উপর থেকে সেই সমস্ত কিছু দেখছিল। এদিকে হামফ্রেজ সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু নেথানের মা তাকে থাকার জন্য অনুরোধ করছিল, কারণ সে অলিম্পিক কম্পিটিশন সম্পর্কে আরো কিছু জানতে চায়। তবে এদিকে নেথান প্রচন্ড বিরক্ত হয়ে উপর থেকে একটি টেলিস্কোপ অনেক জোরে নিচে ফেলে দেয়। এতে হামফ্রেজ বুঝতে পারে যে তার মায়ের সঙ্গে এভাবে কথা বলাটা নেথানের ভালো লাগছে না, তাই সে সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে চলে যায়। আর নেথানের মা নেথানের এমন কর্মকাণ্ডে অনেক বেশি লজ্জা পেয়ে যায়, আর সে হামফ্রেজের কাছে এ বিষয়টি নিয়ে অনেক দুঃখ প্রকাশ করে। নেথান যেহেতু তার বাবাকে অনেক বেশি ভালোবাসত, তাই সে তার মায়ের কাছে অন্য কোনো পুরুষ মানুষকে সহ্যই করতে পারত না। এবার জুলি সোজা নেথানের কাছে যায় এবং বলে, তুমি মানুষটির সঙ্গে এমন কেন করলে বাবা? আমরা তো শুধুমাত্র কথাই বলছিলাম, আর তাছাড়া এই মানুষটি তো 6টি বছর ধরে তোমাকে পড়াচ্ছেন, তার সঙ্গে এমন করাটা কি তোমার ঠিক হয়েছে বলো? জানো নেথান, তোমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি অনেক একা হয়ে গিয়েছি। মাঝে মধ্যে আমার মনে হয় আমার পাশে কেউ নেই, এমনকি তুমিও তো আমার সঙ্গে একটু ভালো মন্দ কথাও বলো না। তাই যে কোনো মানুষের সঙ্গে গল্প করতে আমার অনেক ভালো লাগে। তোমাকে এটা আমি কি করে বোঝাই বলো বাবা? নেথান চুপচাপ তার মায়ের এই সমস্ত কথাগুলো শুনছিল। এরপর জুলি সোজা বাড়ি থেকে বেরিয়ে একটি গাড়িতে এসে বসে থাকে, কারণ নেথানের বাবার কথা আজ তার অনেক মনে পড়ছে। আর এই গাড়িতেই নেথানের বাবা মারা গিয়েছিল। এখানে তার মনে পড়ে যায় যে কিভাবে নেথানের বাবা তাকে এবং নেথানকে আগলে রাখত। সে নেথানকে আতশবাজির সাহায্যে বিভিন্ন সংখ্যা এঁকে এঁকে তার মনকে খুশি করার চেষ্টা করত। এমনকি নেথান জুলির সঙ্গে খুব একটা কথা না বলার কারণে জুলি যখন অনেক কষ্ট পেত, তখন নেথানের ম্যাথ অলিম্পিকটি অনুষ্ঠিত হবে তাইওয়ানে, তাই তাকে সেখানেই যেতে হবে।
সেখানে আবার হামফ্রিজের পুরনো একজন বন্ধু দাঁড়িয়েছিল, আর সে ম্যাথ অলিম্পিক এজেন্সির একজন সদস্য। সেই নিথানকে তাইওয়ানে নিয়ে যাবে। তার নাম হচ্ছে রিচার্ড। তো নিথানের চলে যাওয়ার আগে নিথানের মা অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে নিথানকে বলে যে সেখানে গিয়ে নিথান যেন তাকে অবশ্যই একটি ফোন দেয়। নিথান এবার মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর রিচার্ড নিথানকে সোজা বাকি প্রতিযোগীদের কাছে নিয়ে যায়, যেখানে সবাই মিলে তাদের নিজ নিজ পদ্ধতিতে ম্যাথ করছিল। তবে সেখানে থাকা আইজ্যাক নামক একটি ছেলে নিথানকে দেখতে পেয়ে সোজা তার কাছে আসে, আর সে নিথানের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলে। সে নিথানের নাম জিজ্ঞাসা করে নিথানকে তার পাশে নিয়ে গিয়ে বসায়। তবে নিথানকে চুপচাপ থাকতে দেখে সে নিজেই নিথানকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এরপর সমস্ত বাচ্চাদেরকে একটি বাসের মাধ্যমে তাইওয়ানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। রিচার্ড এখানে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমি জানি তোমরা সবাই এখানে এক একজন জিনিয়াস। প্রথম 2 সপ্তাহ তোমাদেরকে তাইওয়ানে একটি ক্যাম্পেইন করানো হবে, যেখানে তোমরা কম্পিটিশনের আগে ম্যাথ প্র্যাকটিস করবে, আর সেখান থেকেই তোমাদের 6 জনকে বাছাই করা হবে। তোমাদের সবাইকে বেস্ট অফ লাক। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে ক্যাম্পেইনে পৌঁছে যায়, আর সেখানকার ক্লাসরুমগুলোতে গিয়ে তারা দেখতে পায় যে সেখানে অলরেডি অনেক দেশ থেকে স্টুডেন্টরা চলে এসেছে, আর চাইনিজ স্টুডেন্টরা এখানে ম্যাথ প্র্যাকটিস করছে। একে একে সমস্ত দেশের স্টুডেন্টদের ম্যাথ প্র্যাকটিস শুরু হয়, আর চাইনিজ স্টুডেন্টদের কোচের নাম ছিল ডেন লাউশি। তো ডেন লাউশি এবং রিচার্ড মিলে সিদ্ধান্ত নেয় যে তারা ম্যাথ প্র্যাকটিস করার জন্য যে কোনো 2 দেশের একজন একজন করে স্টুডেন্টদেরকে নিয়ে একটি করে টিম তৈরি করবে। এতে করে সকলের সঙ্গে সকলের বন্ডিং ভালো হবে, আর এটা তারা করবে লটারির মাধ্যমে। অর্থাৎ কার টিমে কে থাকবে সেটা লটারির মাধ্যমে সিলেক্ট করা হবে, যাদের মধ্যে একজন হবে চাইনিজ এবং আরেকজন হবে ইউকের। তো এভাবেই সেখানে দুজন দুজন করে অনেকগুলো টিম তৈরি হয়ে যায়। আর নিথানের টিমে নাম আসে ঝাংমেই নামক একজন মেয়ে। নিথান এতে অনেক বেশি বিব্রতকর অবস্থায় পড়ে যায়। সে বুঝতে পারছিল না যে তার এখন কি করা উচিত। এদিকে সঙ্গে সঙ্গে ঝাংমেই নিথানের কাছে আসে, আর সে নাইস টু মিট ইউ বলে তার সঙ্গে হাত মেলাতে চায়, কিন্তু নিথানিতে কোনো রেসপন্সই করে না, কারণ না সে কখনো কোনো অপরিচিত মানুষের সঙ্গে কথা বলেছে, আর না সে কখনো কারো সঙ্গে মিলে টিম ওয়ার্ক করেছে। তো নিথান হাত মেলাতে চায় না এটা বুঝতে পেরে ঝাংমেই মাথা নিচু করে তাকে ওয়েলকাম জানায়। এরপর রাতের বেলা তারা সবাই একসঙ্গে খাবার খেতে বসে। যেহেতু এটা তাইওয়ান শহর ছিল, তাই এখানকার সবাই চপস্টিক দিয়ে খাবার খায়। তো ঝাংমি এখানে নিথানকে চপস্টিকের ব্যবহার শিখিয়ে দিচ্ছিল। আসলে ঝাংমি কিছুটা হলেও বুঝতে পারছিল যে নিথান একটু অন্যরকম, তাই সে নিজেই নিথানের সঙ্গে মেশার চেষ্টা করছিল। এরপর রাতের বেলা ঝাংমি নিথানকে নিয়ে তাইওয়ান শহরের বিভিন্ন জায়গাতে ঘুরছিল, এবং সে নিথানের সঙ্গে নানাভাবে কথা বলার চেষ্টা করছিল। কিন্তু নিথান এখানে কোনো কথা না বললে ঝাংমি তাকে বলে, এভাবে যদি তুমি আমার সঙ্গে কথাই না বলো, তাহলে আমরা একসঙ্গে ম্যাথ প্র্যাকটিস কিভাবে করব বলো? তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো। তোমার কেমন লাগছে তুমি আমাকে বলো তো? নিথান তখন তাকে বলে, আসলে আমি বুঝতে পারছি না, আমার প্রচন্ড গরম লাগছে। তবে এটা সে ঝাংমিকে চায়না ভাষাতে বলে, যেটা শুনে ঝাংমি প্রচন্ড রকমের খুশি হয়ে যায়। নিথান জানায় যে সে এই জায়গাতে আসার জন্য ইন্টারনেটের মাধ্যমে অল্প অল্প করে চাইনিজ ভাষা শিখেছে। ঝাংমি এতে বুঝতে পারে যে নিথান আসলে কতটা ট্যালেন্টেড। এরপর নিথান সেদিন তাড়াতাড়ি করে তার রুমে ফিরে আসে, কিন্তু নতুন জায়গায় এবং নতুন পরিবেশে এসে নিথান কিছুতেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারছিল না। তার ভেতরে প্রচুর পরিমাণে অস্থিরতা কাজ করছিল। তবে এমন সময় নিথানকে তার টিচার হামফ্রিজ ফোন করে, আর সে নিথানকে জিজ্ঞাসা করে, কি খবর নিথান? প্রথম দিন তোমার কেমন কাটলো? কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পেরেছো? নিথান তখন বলে, এখানকার সবাই আমার চাইতে অনেক বেশি ট্যালেন্টেড, আর আমি তো কারোর সঙ্গে ঠিকমতো কথাও বলতে পারছি না, তাই আমার মনে হয় আমি এই কম্পিটিশন জিততে পারবো না। কিন্তু হামফ্রিজ তাকে ভরসা দেয় আর বলে যে নিথান নিজেও জানে না যে সে কতটা ট্যালেন্টেড। তাছাড়া তাকে যে জিততেই হবে এই জন্য সে তাকে প্রেশার ক্রিয়েট করছে না। এটা তার জীবনে এই অভিজ্ঞতা অর্জনের প্রথম সুযোগ। সে না জিততে পারলেও কোনো সমস্যা নেই, তাই সে যেন সবসময় পজিটিভ থাকে। এবার পরের দিন সকালবেলা সমস্ত স্টুডেন্টরা মিলে মর্নিং ওয়াক করার জন্য বের হয়, আর নিথান এখানে আশেপাশের সমস্ত জায়গাগুলো দেখতে থাকে। এরপর সেদিন থেকেই তাদের ম্যাথ প্র্যাকটিসের ক্লাস শুরু হয়। টিচার এখানে তাদেরকে বিভিন্ন ধরনের ম্যাথ সলভের টেকনিক শিখিয়ে দেয়। এরপর সে বোর্ডে নিজে একটি ম্যাথ কোশ্চেন তৈরি করে সমস্ত স্টুডেন্টদেরকে বলে যে তোমাদের মধ্যে এই কোশ্চেনটি কে সলভ করতে পারবে। যে পারবে সে যেন সামনে এসে কোশ্চেনটি সলভ করে দিয়ে যায়। কিন্তু কেউই এই ম্যাথ কোশ্চেনটি বুঝতে পারছিল না। তখন রিচার্ড নিথানকে যেতে বলে, কারণ সে হামফ্রিজের কাছ থেকে নিথানের ব্যাপারে শুনেছিল যে নিথান কতটা মেধাবী। তাই তার মনে হচ্ছিল যে নিথান হয়তো পারবে। যদিও নিথানের কাছে এই ম্যাথটি সলভ করা কোনো ব্যাপারই ছিল না, কিন্তু নিথান ভয়ে সেখানে চুপচাপ বসে থাকে। অন্যদিকে আমরা নিথানের মা জুলিকে দেখতে পাই।
যে কিনা হামফ্রিজের কাছ থেকে বিভিন্ন ধরনের অঙ্ক শিখতে চায়, কারণ তার কাছে মনে হচ্ছিল যে সে অঙ্ক শিখতে পারলেই হয়তো নিথানের সঙ্গে তার সম্পর্ক ভালো হয়ে যাবে। নিথান হয়তো তার সঙ্গে ভালোভাবে কথা বলবে, নিথানের বাবার মতো সে তাকেও ভালোবাসবে। তাই হামফ্রিজও তাকে প্রতিদিন নানা ধরনের অঙ্ক শেখাতে থাকে। তারা দুজনের সঙ্গে একে অপরের কষ্টগুলো শেয়ার করে, এমনকি তারা একে অপরকে পছন্দ করতেও শুরু করে। কিন্তু তারা দুজনই একে অপরের সঙ্গে নিজেদের জীবনকে জড়াতে চায় না, কারণ তারা তো খুব ভালোভাবেই জানে যে নিথান কোনোদিনও তাদের এই সম্পর্ক মানতে পারবে না। তাই তারা শুধুমাত্র বন্ধু হিসেবেই থাকতে চায়। অন্যদিকে নিথান একটি মেয়েকে সেখানে পিয়ানো বাজাতে দেখে। পিয়ানোর আওয়াজটি তার কাছে অনেক ভালো লেগে যায়। আর এই মেয়েটির সঙ্গে তার প্লেনে এর আগে দেখা হয়েছিল। মেয়েটি তার সঙ্গে কথাও বলতে চাইছিল। তো মেয়েটি তখন নিথানকে তার কাছে ডাকে আর বলে, তুমি কি এটা বাজাতে চাও? নিথান বলে যে আমি এটা পারবো না। আর এই মেয়েটি নিথানের সম্পর্কে জানতো যে, তবে সমস্যা হচ্ছে এখানে 8টি প্রন বলস রয়েছে, যেটা কোনো প্রাইম নাম্বার নয়। তাই নিথান খুবই বিরক্ত হয়ে যায়। আর সে বলে, এখানে তো 8টি প্রন বলস রয়েছে, কিন্তু এখানে 7টি থাকা উচিত। আমি প্রাইম নাম্বার ছাড়া খাবার খাই না। ঝাংমি তখন তাকে বলে, ও আচ্ছা এই ব্যাপার, আগে বলবি তো। এই বলে সে সেখান থেকে একটি প্রন বল খেয়ে নেয় আর বলে, এই হয়ে গেল তোমার প্রাইম নাম্বার, এখন চুপচাপ খাবারগুলো খেয়ে নাও। ঝাংমির এমন আচরণে নিথান খুবই অবাক হয়ে যায়। আর তার বুদ্ধি দেখেও সে তার প্রতি কিছুটা ইমপ্রেস হয়। এবার পরের দিন আবারও তাদের অঙ্কের প্র্যাকটিস ক্লাস শুরু হয়। রিচার্ড এখানে আজকে তাদেরকে বিভিন্ন কার্ডের প্যাটার্ন সম্পর্কে বলছিল, যে এই প্যাটার্নগুলো আসলে কিভাবে কাজ করে থাকে। এরপর রিচার্ড কিছু কার্ড দিয়ে নিজেই একটি প্যাটার্ন তৈরি করে আর সে সবাইকে বলে যে এটা সসীম ধারা কিনা সেটা প্রমাণ করতে হবে। এখন এই প্রশ্নটি সলভ করার জন্য নিথান ভয়ে ভয়ে সেখানে উঠে দাঁড়ায়, কিন্তু বোর্ডের সামনে গিয়ে ম্যাথ সলভ করতে সে অনেক ভয় পাচ্ছিল। তখন ঝাংমি তাকে বলে, একদম ভয় পেও না, আমি তোমার পাশে আছি নিথান। এখানে আমরা সবাই জিততে এসেছি, তুমি পারবে। একথা শুনে নিথান আস্তে আস্তে সামনে চলে যায়। আর কিছুক্ষণ চুপচাপ থাকার পর সে সেই প্যাটার্নটিকে সলভ করতে শুরু করে। প্যাটার্নটি সলভ করতে করতে সে বলে, আমরা এখানে প্যাটার্নের কার্ডগুলোকে কোনো কার্ড হিসেবে দেখব না, আমরা কার্ডগুলোকে দেখব একটি নাম্বার হিসেবে। মনে করি সোজা রাখা কার্ডগুলোর ভ্যালু হচ্ছে 1 এবং উল্টোনো কার্ডগুলোর ভ্যালু হচ্ছে 0। এবার আমরা কার্ডগুলোর দিকে লক্ষ্য করে সেগুলোকে যদি নাম্বার হিসেবে সাজাই, তাহলে এটার নাম্বার আসবে 100110110, যেটা কিনা মূলত একটি বাইনারি নাম্বার। আর এভাবে আমরা যে কোনো ধরনের প্যাটার্নকেই বাইনারি নাম্বারে কনভার্ট করতে পারবো। এত জটিল একটি অঙ্ককে এত সহজভাবে সমাধান করতে দেখে ক্লাসে থাকা সমস্ত স্টুডেন্টরা একদমই অবাক হয়ে যায়। এমনকি টিচাররা নিজেও জানতো না যে প্যাটার্নের ম্যাথগুলো এতটা সহজভাবেও বিশ্লেষণ করা যায়। তাই তারা সবাই মিলে নিথানের জন্য করতালি দেয়। নিথানকে দেখেই বোঝা যাচ্ছিল যে তার কাছে এই বিষয়টি অনেক ভালো লাগছে, কিন্তু কোথায় কেমন রেসপন্স করতে হবে সেটা তো সে জানে না। তারপরও সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। এবার তাদের ক্লাস শেষ হওয়ার পর নিথান যখন একটি জায়গাতে দাঁড়িয়েছিল, তখন তার কাছে ঝাংমি আসে। নিথান এবং ঝাংমি দুজন মিলে বাহিরে ঘুরতে বের হয়। আসলে ঝাংমির সঙ্গে থাকতে থাকতে নিথান তার সঙ্গে অনেক বেশি ফ্রি হয়ে গিয়েছে। এমনকি ঝাংমির সঙ্গে সময় কাটাতে তার অনেক ভালো লাগে। সে ঝাংমির সঙ্গে হাসে, খেলে, এমনকি তাকে সব কথা বলে, কারণ ঝাংমি তাকে ঠিক তার বাবার মতো করেই বোঝে। তাছাড়া ঝাংমিরও নিথানের সঙ্গে সময় কাটাতে অনেক ভালো লাগে। এমনকি নিথানের বোকা বোকা প্রশ্ন তার মন ভালো করে দেয়। তো অনেক সময় যাবৎ ঘোরাফেরা করার পর নিথান ঝাংমিকে বলে, এভাবে কি আমাদের ঘোরাফেরা করাটা ঠিক হচ্ছে? তোমার কি মনে হয় না যে এখন আমাদের পড়া উচিত? ঝাংমি তখন তাকে বলে, হ্যাঁ, এক্সাম নিয়ে তো ভয় থাকেই। লেখাপড়া, এক্সাম এগুলো হচ্ছে আমাদের লাইফের একটি অংশ। পড়ালেখার বাহিরেও আমাদের একটি লাইফ আছে। আমরা যখন আমাদের আপন মানুষদের সঙ্গে সময় কাটাই, ঘোরাফেরা করি, তখন আমাদের মন এবং মস্তিষ্ক দুটোই ভালো হয়ে যায়। তাহলে আমাদের লেখাপড়া করতেও তখন অনেক ভালো লাগে। আপন মানুষদের সঙ্গে সময় কাটানোটা সবচাইতে বেশি জরুরি। নিথান ঝাংমির এই সমস্ত কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনছিল, আর সে এখন কিছুটা হলেও বিষয়গুলো অনুভব করতে পারছিল। এবার পরের দিন তাদের এক্সাম প্রিপারেশনের ফাইনাল এক্সাম হয়। আর এই এক্সামের রেজাল্ট অনুযায়ী স্টুডেন্টদেরকে প্রতিযোগিতার জন্য বাছাই করা হবে। দুটো দেশ থেকে 6 জন করে মোট 12 জন স্টুডেন্টদেরকে নেওয়া হবে। তো এক্সাম শেষ করে নিথান যখন বারান্দায় দাঁড়িয়েছিল, তখন তার কাছে ঝাংমি আসে। এরপর তারা দুজন মিলে একসঙ্গে অনেক গল্প করে। নিথান প্রথমবারের মতো ঝাংমিকে তার বন্ধু বানিয়ে নেয়। তো এবার পরের দিনই তাদের পরীক্ষার রেজাল্ট আসে। এখানে দেখা যায় চায়না থেকে 6 জন এবং ইউকে থেকে 6 জন সিলেক্ট হয়েছে। সে ভেবেছিল তাকে হয়তো সিলেক্ট করা হয়নি, কিন্তু পরক্ষণেই সে জানতে পারে যে প্রতিযোগিতার জন্য সেও সিলেক্ট হয়ে গিয়েছে। এতে সে অনেক খুশি হলেও সেই খুশি সে প্রকাশ করতে পারে না। তো এবার তাদের ফাইনাল প্রতিযোগিতা হবে ইউকে লন্ডনে।
যেখানে নিথানদের বাসা। তো সমস্ত স্টুডেন্টদেরকে টিচাররা আলাদাভাবে লন্ডনে এনে থাকতে দেয়, কিন্তু নিথান চাইছিল যে ঝাংমি যেন তার সঙ্গে তার বাড়িতে যায়, সে যেন তার সঙ্গেই থাকে। তাই সে ঝাংমিকে তার সঙ্গে তার বাড়িতে নিয়ে যায়। ঝাংমিও এতে বেশ খুশি হয়। এরপর নিথান যখন ঝাংমিকে নিয়ে তার বাড়িতে পৌঁছয়, তখন তার মা জুলি তার সঙ্গে ঝাংমিকে দেখতে পেয়ে সে প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ এই প্রথমবার নিথান তার কোনো বন্ধু বানিয়েছে এবং সে তার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। এটা তার মায়ের কাছে যেন একটি স্বপ্নের মতো ছিল। সে ঝাংমিকে খুব সুন্দরভাবে তার বাড়িতে ওয়েলকাম জানায়, কিন্তু নিথান এখানে এসে তার টিচার হামফ্রেজকে দেখতে পায়। এতে সে আবারও ভীষণ রেগে যায়। তাই সে রাগ করে সোজা তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তার মাও তখন দৌড়ে তার পেছনে চলে যায় আর সে দরজার বাহিরে বসে পড়ে। এরপর সে নিথানকে বলে, আমি অনেক দুঃখিত, আমাকে মাফ করে দাও বাবা, তোমাকে আমি আবারও কষ্ট দিয়ে ফেলেছি। তুমি যেমনটা ভাবছ তেমনটা নয়। তোমার টিচার হামফ্রেজে বসা একে অপরকে খুশি রাখার চেষ্টা করা, এটা কোনো খারাপ বিষয় নয়। কোনো মানুষ কখনো একা বাঁচতে পারে না। আচ্ছা, ঝাংমি যদি তোমার কাছ থেকে দূরে চলে যায় তখন তোমার কেমন লাগবে বলো তো? নিথান বলে, আমার অনেক কষ্ট হবে, ঠিক যেমনটা বাবা চলে যাওয়ার পর হয়েছিল। আসলে নিথানের মনে এখন অল্প অল্প করে আবেগ অনুভূতি কাজ করতে শুরু করেছে। এবার পরের দিন সকালবেলা লন্ডনে আন্তর্জাতিক ম্যাথ কম্পিটিশনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেখানে বিভিন্ন দেশের স্টুডেন্টরা এসেছে। এক এক করে প্রত্যেকটি দেশের স্টুডেন্টদেরকে মঞ্চে ডাকা হয়, যেগুলোর মধ্যে কানাডা, অস্ট্রেলিয়া, চায়না এবং ইউকের সাথে বাংলাদেশ থেকেও স্টুডেন্টরা গিয়েছিল। সেখানে সবাই মিলে নানা ধরনের পারফর্ম করে। আর নিথানও আজকে বাকিদের মতোই উদ্বোধনী অনুষ্ঠানটিকে অনেক উপভোগ করছিল। তো এবার পরের দিন সকালেই ছিল তাদের ফাইনাল ম্যাথ কম্পিটিশন। আর এই কম্পিটিশনের প্রত্যেকটি স্টুডেন্টই অনেক বেশি ট্যালেন্টেড ছিল। তাই ঝাংমি আজকে অনেক বেশি নার্ভাস ছিল। এমনকি রাতের বেলা তার ঠিকমতো ঘুমও আসছিল না। তাই সে নিথানের রুম থেকে নিথানের আওয়াজ শুনতে পেয়ে সে নিথানের রুমে চলে আসে। নিথান তাকে দেখে বেশ অবাক হয়, তবে তারপরও সে তাকে তার পাশে বসতে বলে। কিন্তু কিছুক্ষণ পরেই ঝাংমি নিথানকে বোঝানোর চেষ্টা করে যে সে নিথানকে ভালোবাসে। এরপর সে নিথানের একটু কাছে যেতে চাইলেই নিথান দূরে সরে যায়। ঝাংমি তখন তাকে সরি বলে, তবে তার কিছুক্ষণ পরে নিথানের মধ্যেও অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল। নিথান বুঝতে পারে যে সেও হয়তো ঝাংমিকে ভালোবাসে। এবার পরের দিন সকালে ঝাংমিকে কম্পিটিশনে নিয়ে যাওয়ার জন্য নিথানদের বাড়িতে ঝাংমির টিচার ডেনলাউসি আসে। আর সে দেখতে পায় যে ঝাংমি নিথানের সঙ্গে শুয়ে আছে। এতে তার টিচার প্রচন্ড রেগে যায়। সে ঝাংমিকে টেনে উঠিয়ে বলে, তোমার মতো ট্যালেন্টেড একজন স্টুডেন্টের কাছে আমি এটা কোনোদিনও আশা করিনি। তুমি কি এখানে কম্পিটিশনে এসেছো নাকি প্রেম করতে এসেছো? তোমার তো লজ্জা হওয়া উচিত। তোমার মা বাবা জানতে পারলে আমি তাদেরকে কি জবাব দেব? কত বড় মুখ করে আমি তোমাকে নিজ দায়িত্বে এখানে নিয়ে এসেছি, আর তুমি কিনা এসব করছো? ঝাংমি তার টিচারকে বোঝানোর চেষ্টা করে যে তারা খারাপ কোনো কিছুই করেনি, কিন্তু টিচারের এমন ব্যবহারে ঝাংমি অনেক অপমান বোধ করছিল। তাই সে এখান থেকে তার বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে আর কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায় না। এ কারণে সে জিনিসপত্র গুছিয়ে যখন চলে যাচ্ছিল তখন নিথান তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যাতে করে সে এই কম্পিটিশনে অংশ নেয়। কিন্তু ঝাংমি তার কোনো কথা না শুনে সমস্ত জিনিস নিয়ে সেখান থেকে চলে যায়। নিথান বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। তবে সে রেডি হয়ে সোজা কম্পিটিশনে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই তাদের কম্পিটিশন শুরু হয়ে যায়। তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য প্রশ্নপত্র দেওয়া হয়। তবে ঝাংমির এভাবে চলে যাওয়াটা নিথান মেনে নিতে পারছিল না। তার মনের ভেতর অদ্ভুত এক ধরনের কষ্ট অনুভব হচ্ছিল। তবে তারপরও সে পরীক্ষা দেওয়ার চেষ্টা করে। পরীক্ষার হলে আবার নিথানের টিচার হামফ্রেজও ছিল। সে আজকে এখানে হলকর্মী হিসেবে কাজ করছে। এরপর নিথান যখন সেখানে প্রশ্ন অনুযায়ী ম্যাথ করছিল তখন সে সেখানে সাজানো একটি ম্যাথের নাম্বার দেখতে পায়। আর এই নাম্বারটি দেখে এই নাম্বারের একটি গান তার কানে বাজতে থাকে। এটা হচ্ছে ম্যাথেরই একটি গান, যেটা তার বাবা তাকে গেয়ে শোনাতো। এরপর এখানে এক এক করে নিথানের মস্তিষ্কে অতীতের সমস্ত কথা মনে পড়তে থাকে, যে তার বাবা কিভাবে তার চোখের সামনে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল, কিন্তু সে কিছুই করতে পারেনি। তার বাবার নিথর দেহটা কিভাবে তার সামনেই পড়েছিল। সে সেদিন চিৎকার করে কাঁদতে চাইলেও কাঁদতে পারেনি। নিথানের এখানে আরো মনে পড়ে যে তার বাবা মারা যাওয়ার পর তার মা কিভাবে তার বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছিল, কিন্তু তখন তাকে ভরসা দেওয়ার মতো কেউ ছিল না। তবে সেই সময় তার মায়ের কান্নার কোনো অনুভূতি তার মাঝে কাজ না করলেও আজকে যেন তার কানে তার মায়ের সেই কান্নার আওয়াজ বাজছিল। তার মনে পড়ছিল যে তার মা তার সঙ্গে একটু কথা বলার জন্য কিভাবে আক্ষেপ করত। আজকে ঝাংমিকে হারিয়ে নিথান খুব ভালোভাবেই বুঝতে পারছে যে তার বাবা মারা যাওয়ার পর তার মা কতটা কষ্ট পেয়েছে। তার মা কতটা কষ্ট করে তাকে একা একা মানুষ করেছে, কিন্তু সে নিজের অজান্তেই তার মায়ের সঙ্গে কতটা খারাপ ব্যবহার করেছে। তবে সে আজ সবকিছু বুঝতে পারছে।
এবার নেথান 3 ঘন্টার পরীক্ষা মাত্র 20 মিনিটের মধ্যে শেষ করে দেয়, আর সে মা মা বলে চিৎকার করতে করতে হলরুম থেকে বেরিয়ে যায়। হামফ্রেজ বুঝতে পারছিল না যে নেথানের কি হয়েছে। সে নেথানের পিছু পিছু যেতে থাকে। পরীক্ষার হলের বাইরে জুলি নেথানের জন্য অপেক্ষা করছিল, কিন্তু নেথান দৌড়তে দৌড়তে সেখান থেকে চলে যায়। আর জুলি এখানে হামফ্রেজের কাছে জানতে চায় যে নেথানের কি হয়েছে, ও কেন এভাবে দৌড়ে পালাচ্ছে। হামফ্রেজ তখন তাকে বলে, আমি আসলে জানি না যে ওর কি হয়েছে, কিন্তু আজকে আমি নেথানের চোখের দিকে তাকিয়ে এক অন্যরকম আবেগ দেখতে পেয়েছি। ও তোমাকে চিৎকার করে ডাকছিল। আমার মনে হয় আমাদের 3 জনের জীবন বদলে যেতে চলেছে। তুমি তাড়াতাড়ি নেথানের কাছে যাও। জুলি তখন দৌড়ে নেথানের পিছু পিছু চলে যায়, আর সে কিছুটা দূরে গিয়ে নেথানকে একটি রেস্টুরেন্টে বসে থাকতে দেখে। আর নেথানের কাছে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে নেথান? তুমি ঠিক আছো তো? এক্সাম কেমন হয়েছে তোমার? কিন্তু নেথান তার মাকে বলে, আমি একদম ঠিক আছি। তুমি ঠিক আছো তো মা? একথা শুনে তার মা তো একদম অবাক হয়ে যায়, কারণ তার ছেলে তাকে প্রথমবার এই ধরনের প্রশ্ন করছে। জুলি তখন তাকে বলে, তোমার কেমন লাগছে আমাকে বলো তো? তুমি কি কিছু অনুভব করতে পারছো? নেথান তখন বলে, আমি জানি না আমার কি হয়েছে, কিন্তু আজকে আমার অনেক কষ্ট হচ্ছে মা। ঝাংমি চলে গেছে। জুলি তখন তাকে বোঝায় যে এটা হলো তার ঝাংমির প্রতি এক ধরনের ভালোবাসা, আর ভালোবাসার মানুষ যখন দূরে চলে যায় তখন ঠিক এমনই কষ্ট হয়। নেথান তখন তার মাকে জিজ্ঞাসা করে, তুমিও তো বাবাকে অনেক ভালোবাসতে তাই না মা? বাবা যখন মারা গিয়েছিল তুমি তখন চিৎকার করে কাঁদছিলে। তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? আমি আর তোমাকে কষ্ট পেতে দেব না। তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। আমি বুঝতে পেরেছি একা থাকাটা কতটা কষ্টের। এখন থেকে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। তোমার যাকে বন্ধু বানাতে ইচ্ছে করবে তাকেই বন্ধু বানাবে। আমি আর কখনো রাগ করব না। এরপর জুলি নেথানের কাছে জানতে চায়, আচ্ছা নেথান, তোমার বাবা তোমার সঙ্গে এমন কি করত যে তুমি তোমার বাবাকে এতটা ভালোবাসতে, কিন্তু আমাকে তুমি কখনো কেন ভালোবাসোনি? নেথান তখন তার মাকে বলে, আমি জানি না মা, বাবা আমার জন্য কি এমন করত। তবে বাবা আমাকে সবসময় খুশি রাখত। আমি যা পছন্দ করতাম তাই করার চেষ্টা করত। নাকে ফ্রেঞ্চ ফ্রাই ঢুকিয়ে দিয়ে আমাকে হাসাতো। একথা শুনে জুলিও তখন তার নাকে ফ্রেঞ্চ ফ্রাই ঢুকিয়ে দেয় আর বলে, এই দেখো, তোমার বাবার মতো এটা আমিও করতে পারি। এখন তুমি আমার সঙ্গে কথা বলবে তো? এটা দেখে নেথান আরো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর সে কাঁদতে কাঁদতে তার মাকে জড়িয়ে ধরে। এরপর জুলি নেথানকে বলে, একদম মন খারাপ করো না নেথান, চলো আমরা দুজন মিলে ঝাংমিকে ফিরিয়ে নিয়ে আসি। নেথান এতে অনেক খুশি হয়ে যায়। এরপর নেথানের মা গাড়িতে গিয়ে বসলে নেথানও তখন সঙ্গে সঙ্গেই তার পাশের সিটে গিয়ে বসে। জুলি এতে অনেক অবাক হয়, কারণ নেথানকে সে কখনো অনেক অনুরোধ করেও তার পাশে বসাতে পারেনি। এবার নেথান প্রথমবারের মতো তার মায়ের হাতটি শক্ত করে চেপে ধরে। সে তাকে আশ্বাস দেয় যে সে সবসময় তার পাশে রয়েছে। নেথানের মা যেন অদ্ভুত এক শান্তি খুঁজে পায়। এই ঘটনার পর প্রায় বেশ কয়েক মাস সময় পার হয়ে যায়। আমরা নেথান এবং ঝাংমিকে একসঙ্গে দেখতে পাই। তারা দুজন এখন খুব সুন্দর একটি সম্পর্কের মধ্যে রয়েছে। তারা একে অপরকে অনেক ভালোবাসে, আর নেথানও এখন একদম স্বাভাবিক মানুষের মতোই